ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে লুটেরাদের ফিরিয়ে আনতে চায় সরকার। শনিবার রাজধানীতে ভয়েস অফ রিফর্ম আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, লুটেরাদের শাস্তি, পদ্ধতিগত পরিবর্তন আর প্রাতিষ্ঠানিক সংস্কারই পারে ভঙ্গুর ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে। এ সময় ব্যাংক লুট ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। দেশের ব্যাংকিং খাত নিয়ে চরম আস্থার সংকট চলছে জনগণের মাঝে। সরকার পরিবর্তন হলেও স্বস্তি ফেরেনি ব্যাংক খাতে। এমন পরিস্থিতিতে সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন নিয়ে সেমিনারের আয়োজন করে ভয়েস অফ রিফর্ম। সেমিনারে বক্তারা বলেন, অতীতে ক্ষমতাসীনরা তাদের পছন্দের মানুষদের ব্যাংকের বিভিন্ন পদে বসিয়ে লুটপাট চালিয়েছে। অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে ব্যাংকের লাইসেন্স। বর্তমান সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে নির্বাচনী ইশতেহার ধরে রাখতে পারেনি। আর্থিক খাত বিশ্লেষকরা বলেন, সংস্কার না করে সরকার টাকা ছাপিয়ে সমস্যার সমাধান খুঁজছে, যা হিতে বিপরীত হবে। ইসলামী ব্যাংক যেভাবে দখল হয়েছে অথবা ওটার উপর যে ইয়েটা করা হয়েছে, হাউ ওয়াজ ইট ডান? এটা কিন্তু স্টক মার্কেটের থ্রুতে করা হয়েছিল। উনি কিন্তু ওটা উদ্যোক্তা ছিল না। উনি ঠিক আছে 5টা ব্যাংকের লাইসেন্স উনি পেয়েছে, হি ডিড দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু ইসলামী ব্যাংক, দ্য মোস্ট প্রফিটেবল ব্যাংক অফ বাংলাদেশ, হাউ ডিড দে গেট ইনটু দিস ব্যাংক? থ্রু দ্য স্টক মার্কেট। কেন সরকারি টাকা দিয়ে আমি বেসরকারি ব্যাংক বেল আউট করবো? এটা কোন ধরনের আবদার? কোন ধরনের আবদার? যাদের জন্য আজকে এই ব্যাংকগুলোর দুরবস্থা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। আপনি কি বলে এখন তাদেরকে বেল আউট করার জন্য উইটা করে লাগছে। ব্যাংক রেজুলেশনে সহজ শর্ত যুক্ত করে মূলত লুটেরা গোষ্ঠীদের ফিরিয়ে আনা হচ্ছে বলে অভিযোগ করেন আলোচকরা। অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। সাংবিধানিক প্রতিষ্ঠান হলে তো একটা রক্ষা কবচ হতো, যে যাকে তাকে, যে আমাদের আগে যাদেরকে, যে সকল এই যে ব্যক্তিদেরকে বাংলাদেশ ব্যাংকে বসানো হয়েছিল, তাদেরকে বসানোটা সহজ হতো না। তো তাহলে এই তিনটা কাজ আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমাদের স্বাধীন করা দরকার। এ সময় ব্যাংক সহ পুরো আর্থিক খাতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার তাগিদ দেন বিশ্লেষকরা। সিস্টেমের ভিতরে সবাই কিন্তু। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। তেলের দাম কমে গেলে ভাড়াও কমবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তেলের দাম বাড়াতে আইএমএফ এর কোনো চাপ ছিল না। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বলেই তেলের দাম বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে আবারও দাম কমানো হবে। অটোরিকশার দৌরাত্ম কমাতে ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। যে পার কিলোমিটার 11 পয়সা অনলি, এটা সমন্বয় করা হয়েছে এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে। দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে $250 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। এর লক্ষ্য হল সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্বলতা, বঞ্চনা ও দারিদ্র্যের ঝুঁকি কমানো। এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা উন্নত করা, এর পরিধি বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশের একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকে অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধনী করদাতাদের কর হার বাড়লে অর্থ পাচার বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান। শনিবার রাজস্ব ভবনে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় কথা বলেন তিনি।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে ঘাটতি মোকাবেলায় করের আওতা বাড়ানো হবে। চলতি অর্থবছর শেষ হতে বাকি 2 মাসের মতো। রাজস্ব আদায় এখনও ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। তাই 2026-27 অর্থবছরের বাজেটকে ঘিরে সরকারের অনিশ্চয়তা বাড়ছে। এমন অবস্থায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনদের সাথে প্রাক বাজেট সভার আয়োজন করে এনবিআর। সভায় মেট্রোপলিটন চেম্বারের সভাপতি বলেন, 1 কোটির বেশি টিআইএন থাকলেও রিটার্ন জমা দিচ্ছে অর্ধেকের কম। এ খাতে সংস্কার জরুরি বলে মনে করেন তিনি। কর হার বাড়ালে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন জানিয়ে তিনি বলেন, কর না বাড়িয়ে আওতা বাড়ালে তা বেশি কার্যকর হবে। নীতি প্রণয়ন ও রাজস্ব প্রশাসনের মধ্যে একটি সুস্পষ্ট বিভাজন নিশ্চিত করা গেলে কর ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক হবে। এ সময় নারীদের সুবিধা বাড়ানোর দাবি জানান নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের জন্য 3 থেকে 5 বছরের জন্য কর অবকাশের দাবি জানান তারা। তাদের জন্য যদি উঠান বৈঠকের মতো লিফলেটের মাধ্যমে এবং নারী বান্ধব বা নারী যেগুলো চেম্বার বা অ্যাসোসিয়েশন আছে, প্লাস ফেডারেশন আছে বিসিসিআই, তাদের মাধ্যমেও যদি আমরা জানাতে পারি নারীদেরকে যে এই স্কিমগুলি ওনাদের আছে, তাহলে ওনারা জানবে। আলোচনায় চেয়ারম্যান জানান, ভ্যাট দেওয়ার সক্ষমতা থাকলেও বড় একটি অংশ এর বাইরে থেকে গেছে। নতুন বাজেটে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 কোটিতে উন্নীত করার কথা ভাবছে এনবিআর। একটা দেশে কিছু ট্যাক্স পেয়ার সারা জীবন ট্যাক্স দেবে আর কিছু ট্যাক্স পেয়ার সারা জীবন ট্যাক্সের বাইরে থাকবে, এটা হয় না। এবং এই বিষয়টাকে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, ইনকাম ট্যাক্সের ক্ষেত্র এবং ভ্যাটের ক্ষেত্র। করদাতাদের ভোগান্তি কমাতে রাজস্ব খাতের আধুনিকায়নে সরকার কাজ করছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সারা দুনিয়াতেই কিন্তু আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক সহায়তার অভাবে অনেক শিল্প কারখানা বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, টানা 8 মাস ধরে নেতিবাচক রপ্তানি আয় নিয়ে সময় পার করছে দেশের তৈরি পোশাক শিল্প। মার্কিন শুল্ক যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক ব্যয় সংকোচন নীতিতে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমেছে। চলমান সংকট মোকাবেলায় দরকার সরকারি সহায়তা, একই সঙ্গে প্রয়োজন জ্বালানি নিরাপত্তাও। দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে গার্মেন্টস ও টেক্সটাইল খাতের আন্তর্জাতিক মানের বৃহৎ প্রদর্শনী। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী 29 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান বিকেএমই এর সভাপতি। সংকটের কারণে বায়াররা শঙ্কিত যে এই অবস্থায় বাংলাদেশে অর্ডার প্লেস করলে টাইমলি শিপমেন্ট হবে কিনা, এই কারণে বায়াররা আবার অর্ডার প্লেসিংটাও স্লো করে দিয়েছে। যেখানে যে পরিমাণ হওয়ার কথা সেখানে অর্ধেকে নেমে আসছে। বিদায়ী সপ্তাহে স্থিতিশীল ছিল দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে ইতিবাচক সূচক ও বাজার মূলধন ডিসিএক্স সূচক সপ্তাহ শেষে বেড়েছে 41 পয়েন্টের বেশি। বাজার মূলধন 1919 কোটি টাকা বেড়েছে। গেল সপ্তাহে শেয়ার বাজারে 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই সূচক বেড়েছে। এতে সপ্তাহ শেষে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। ডিএসইএক্স সূচক 41.75 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5298 পয়েন্টে। বেড়েছে ডিএস30 এবং সরিয়া ভিত্তিক সূচকও। সূচকের পাশাপাশি লেনদেনের গতিও ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় মোট 4514 কোটি টাকা। এর আগের সপ্তাহে ছিল 3273 কোটি টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 1241 কোটি টাকা। আর প্রতি কার্য দিবসে গড় লেনদেন ছিল 902 কোটি টাকা। বেড়েছে বাজার মূলধনও। গত সপ্তাহের শেষ দিনে বাজার মূলধন ছিল 6,87,550 কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল 6,85,631 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 1,919 কোটি টাকা বা 0.28%। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 390টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 194টির, কমেছে 168টির, অপরিবর্তিত রয়েছে 28টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে সিটি ব্যাংক, ডোমিনোজ স্টিল দ্বিতীয়, তৃতীয় অবস্থানে একমি পেস্টিসাইড।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে অ্যাপেক্স স্পিনিং, শেয়ার দর বেড়েছে 31% বেশি। দ্বিতীয় বিডি ল্যাম্পস, তৃতীয় অবস্থানে আছে সমতা লেদার। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 70 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,831 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 147 কোটি 73 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে তীব্র খাদ্য সংকটে থাকার শীর্ষ 10 দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের 2/3 এই 10 দেশে বসবাস করে। চলতি বছরও এসব দেশে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। গ্লোবাল রিপোর্টে অন ফুড ক্রাইসিস শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয় 2025 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রায় 1,60,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। তালিকার অন্যান্য শীর্ষ দেশগুলো হলো আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেন। প্রতিবেদন অনুযায়ী 2026 সালের খাদ্য নিরাপত্তার পূর্বাভাসও উদ্বেগজনক। বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রধান কারণ যুদ্ধ ও সংঘাত। এছাড়া জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী বছর দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান 6 থেকে 7% উন্নীত করা হবে বলে জানিয়েছেন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে রাজধানীর হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, পিপিপি মডেলে দেশে বিশাল পর্যটন সেক্টর গড়ে তুলতে বিদেশি সংস্থাগুলোর সাথে আলোচনা হচ্ছে। পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিজম ও রিদম গ্রুপ দ্বিতীয়বারের মতো এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। পুলিশ প্লাজা থেকে ভোর 6টায় শুরু হয় এই প্রতিযোগিতা। নানা বয়সের প্রায় 1,500 জন নারী, পুরুষ ও শিশু এতে অংশ নেয়। 2 পর্বের প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। আয়োজকরা জানান, দেশের পর্যটন খাতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিউটিফুল বাংলাদেশ রান শীর্ষক এই বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী বছরের মধ্যে ট্যুরিজমে একটা বিরাট পরিবর্তন আনতে চাই। পিপিপি মডেলে হিউজ একটা ট্যুরিজম সেক্টর আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারি এবং এই ট্যুরিজম সেক্টরে আমরা এখন জিডিপিতে মাত্র 2 থেকে 3% অবদান রাখতে পারি। আমরা এটাকে উন্নীত করব ইনশাল্লাহ 6 থেকে 7% আগামী বছর ইনশাল্লাহ। এক দশকে 194 কোটি টাকার প্রকল্প নিয়েও সুদিন ফেরেনি রাজশাহী সিল্ক শিল্পে। এতে আমদানি নির্ভর হয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। এমনকি সুতার অভাবে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা নিলে সিল্ককে আবারও আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব। সিল্কের সুতা উৎপাদন আর শাড়ি তৈরিতে দক্ষতার জন্য একসময় রাজশাহীর নামই হয়ে যায় সিল্ক সিটি। জিআই স্বীকৃতি মিললেও দিনে দিনে কমছে এই সুনাম। বছরে দেশে রেশম সুতার চাহিদা প্রায় 350 টন। বিপরীতে রেশম বোর্ড উৎপাদন করে 41 টন, যা চাহিদার 11%। এই উৎপাদন বাড়াতে 2008 সাল থেকে 194 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে খরচ হয়ে গেছে 144 কোটি টাকা, তবে মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এই সময়ে রেশম উৎপাদন না বেড়ে উল্টো কমেছে, ফলে ক্রমেই আমদানি নির্ভর হয়ে পড়েছে শিল্পটি। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। আমরা যে বিদেশ থেকে সুতাটা আমদানি করি, আমাদের দেশে তো ভালো প্রোডাকশনের সুতা কম হয়। ভালো প্রোডাকশনের সুতা তৈরি করতে গেলে উন্নত মানের প্রশিক্ষণের প্রয়োজন আছে। বন্ধ যেগুলো হয়ে গেছে ছোটোখাটোগুলো, সেগুলো বিভিন্ন কাজে বিভিন্ন পেশায় চলে গেছে। রেশম বোর্ডের মহাপরিচালকের দাবি, এই শিল্প টিকিয়ে রাখতে একের পর এক প্রকল্প থাকতেই হবে। এদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানিয়েছেন, তারা নতুন উদ্যমে কাজ শুরু করতে চান। আমাদের যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো আসলে এইভাবেই এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। প্রকল্প না থাকলে আসলে এই শিল্পটা হারিয়ে যাবে।
এবং আমাদের যে কিটের জাত আছে 114টা, এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সার্বিকভাবে দেখে আমরা আমাদের মন্ত্রণালয়ে বসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আমরা কিভাবে এই ফ্যাক্টরিগুলোকে চালু করা যায় সেটা আমরা নিজেরা করি অথবা ইনভেস্টর আনি, বাইরের ইনভেস্টর আনি, সে ব্যাপারেও আমাদের পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক প্রযুক্তি, চাষিদের প্রণোদনা এবং কার্যকর নীতিমালা ছাড়া এই খাতকে টেকসই করা সম্ভব নয়। কম্পোনেন্টগুলো কমপ্লিট করে একটা সেটআপ আমরা তৈরি করতে পারি, তাহলে হচ্ছে যে আমরা বাংলাদেশে এই আবহাওয়াতে 30 সাইকেল পর্যন্ত আমরা সিল্ক তৈরি করতে পারবো। রাজশাহীতে 76টি সিল্ক কারখানার মধ্যে গত এক দশকে বন্ধ হয়ে গেছে 70টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরে এখন লবণ সহ কাঁচা চামড়ার ভরপুর আমদানি। গুণগত মান ভালো হওয়ায় কেনাবেচা সন্তোষজনক হলেও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পরিবহন খরচ বৃদ্ধিতে কোরবানির ঈদের আগে বড় লোকসানের আশঙ্কা আড়তদারদের। নাটোরের চক বৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার। সেখানকার ব্যবসায়ীদের এখন দম ফেলার ফুরসত নেই। ঈদ উল ফিতরের পর আড়তে এসেছে বিপুল পরিমাণ লবণ দেয়া চামড়া। ব্যবসায়ীরা বলছেন কোরবানির ঈদের চেয়েও এই সময় চামড়ার গুণগত মান অনেক বেশি। 1000 থেকে শুরু করে 1500 এর মধ্যে মাল কেনা বেচা হয়, তবে বেচা কেনার অবস্থা খুব ভালো। আমরা চামড়া তো কিনে নিয়ে আসে এখানে বেচতেছি 1200-1300। আমরা কেনাকাটা করেছি আকিদের জন্য, আকিদের চালান দিয়ে আমরা নির্ধারিত দামে 1600, 1700, 1800 মোটামুটি এরকম দামে কেনাবেচা হয়েছে। তবে কেনাবেচা ভালো হলেও আড়তদারদের কপালে চিন্তার ভাঁজ। মধ্যপ্রাচ্য যুদ্ধ আর আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতার প্রভাব নাটোরেও। ঢাকাগামী ট্রাকের ভাড়া এক লাফেই 15,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 22,000 টাকায়। ফলে প্রতি পিস চামড়ায় খরচ বাড়ছে অন্তত 50 টাকা। জ্বালানি সংকটের কারণে অনেক বড় কোম্পানি এখনও চামড়া সংগ্রহে নামেনি। আন্তর্জাতিক বাজারে চাহিদা কমা, প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় কেমিক্যালের অভাবে বিপাকে ব্যবসায়ীরা। প্রক্রিয়া করার জন্য, বুলুজাত করার জন্য বা প্রসেসিংয়ের জন্য যে কেমিক্যালগুলি প্রয়োজন, সামনে যেহেতু কুরবানি, তা আমাদের এই কেমিক্যালগুলো সরকার যেন দ্রুত আনার ব্যবস্থা করে। কোম্পানিরা যারা ঈদে আধারে চামড়া কিনতে আসেন, যেসব কোম্পানি বড় বড় কোম্পানি, ওনারা তেলের অভাবে গাড়ি দিয়ে আসতে পারে নাই, যার জন্য যারা আছে ফরিয়া কটেশ পাটি এরা এসেছে চামড়া কিনে দিয়ে গেছে। এখনও নাটোরে বহুত চামড়া পড়ে আছে। এবার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নাটোরে প্রায় 70,000 গরুর চামড়া এবং 45,000 ছাগলের চামড়া আমদানি হয়েছে। পরিবহন ও বৈশ্বিক সংকট সমাধান না হলে কোরবানির ঈদে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতির সারাদিনে। ধন্যবাদ সবাইকে।